আসসালামু আলাইকুম। সুধী দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি সুস্থতার পথে আজকের পর্বে। আপনারা জানেন যে প্রতি সপ্তাহে শনিবার বাংলাদেশ সময় সন্ধ্যা ৭ টায় আমরা আপনাদের পাশে এবং আপনাদের সাথে হাজির হই একজন বা দুজন বিশেষজ্ঞ চিকিৎসক নিয়ে আপনাদের প্রাত্যহিক জীবনের বিভিন্ন সমস্যা, শারীরিক সমস্যার সমাধান এবং তার লক্ষণ, প্রতিকার এবং আপনাদের কোনো প্রশ্ন থাকলে সেগুলোর উত্তর দেয়া হয়। আপনাদের কোনো মতামত থাকলে সেটা আমাদেরকে জানাতে পারেন। আ শিওরসেল মেডিকেল বাংলাদেশ লিমিটেড আয়োজিত সুস্থতার পথে আমাদের আজকের পর্বের বিষয় হচ্ছে গিয়ে নারীর স্বাস্থ্য ও আধুনিক দাঁত প্রতিস্থাপন। এবং আমাদের সাথে আলোচক হিসেবে আজকে আছেন ডক্টর নবনীতা চক্রবর্তী এবং ডাক্তার VKM রিফাতুল্লাহ। দুজনই অ্যাসথেটিক এবং লেজার ডেন্টিস্ট্রি বিশেষজ্ঞ, সিনিয়র কনসালটেন্ট শিওরসেল মেডিকেল বাংলাদেশ লিমিটেড। আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকে সুস্থতার পর্বের নারীর স্বাস্থ্য ও আধুনিক দাঁত প্রতিস্থাপন বিষয়ে আলোচনার জন্য। আমরা এই পর্যায়ে আলোচনাতেই চলে যাচ্ছি। আমাদের সময় স্বল্পতার জন্য হয়তো আলোচনা খুব বেশি বিস্তারিত করতে পারবো না আমরা। তারপরেও আমরা যতটুকু পারি দর্শকদের সাথে থাকার চেষ্টা করি এবং আপনাদের কোনো প্রশ্ন থাকলে দর্শকরা আপনারা কমেন্ট ফিল্ডে আমাদের প্রশ্ন করতে পারেন এবং আপনারা উত্তর সাথে সাথেই পেয়ে যাবেন। বাড়ির স্বাস্থ্য ও মৌলিক পরিচর্যা। ডক্টর নবনীতা চক্রবর্তী, আপনার কাছে প্রশ্ন যে মাড়ির স্বাস্থ্য আসলে কতটা মাড়ি সুস্থ থাকা প্রয়োজন এবং মাড়ি অসুস্থ হলে দাঁতের কোন কোন জটিল সমস্যা তৈরি হতে পারে? আসলে মাড়ি আর দাঁত হলো ওতপ্রোতভাবে জড়িত। আমরা যদি দাঁতের সুস্থতার কথা চিন্তা করি তাহলে অবশ্যই আমাদের মাড়ির সুস্থতার কথা প্রথমে বিবেচনা করতে হবে। কারণ এই মাড়িটা পুরো দাঁত জুড়ে আমাদের পুরো দাঁতকে কভার করে থাকে। তো আমার মাড়ি যদি সুস্থ না থাকে, মাড়ি যদি লুজ থাকে কিংবা কোনো কারণে মাড়ির যদি কোনো সমস্যা শুরু হয়, এটা পর্যায়ক্রমে দাঁতে ট্রান্সফার হবে এবং যার কারণে আমাদের মাড়ির সুস্থতার জন্যে যা যা করা দরকার তার মধ্যে আমি বলবো প্রথম সুস্থতার কথাটা যদি বিবেচনা করি আমাদের প্রতিদিনের যে লাইফস্টাইল আছে এই লাইফস্টাইলের মধ্যে কিছু করণীয় বিষয় যা হয়তো আমরা জানি কিন্তু খুব মাথায় নেই না যে এইসব করা দরকার। ব্রাশটা আমি কিভাবে করব কিংবা আমি ফ্লস ইউজ করব কিনা কিংবা আমি স্কেলিং করব কিনা এই ধরনের ব্যাপারগুলো কিন্তু আমাদের ভালোভাবে নজর দিতে হবে। কারণ আমরা দেখেছি মাড়ি যদি সুস্থ না থাকে একটা ভালো দাঁত যেখানে কোনো ক্যারিজ হয়নি কিংবা কোনো ব্যথা নেই, মাড়ির সুস্থতার কারণে মাড়ির দুর্বলতার কারণে সেই দাঁত ভালো দাঁত নড়ে যায়। অনেক সময় পেশেন্ট আমাদের কাছে আসে দাঁতে কোনো ব্যথা নেই, কিছুই নেই, কিন্তু দাঁত নড়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে দেখা যায় তার মাড়িগুলো একদম দুর্বল, গাম ব্লিডিং হচ্ছিল অনেক দিন ধরে, হয়তো কোনো না কোনো টোটকা ইউজ করে কিছুটা বন্ধ করে কিংবা চারিদিকে কথা শুনে অনেকে মনে করে যে ডেন্টিস্টের কাছে গেলে হয়তো বারবার যেতে হবে, এটা পিরিয়ডিক একটা নিয়ম হয়ে যাবে, তখন আর দাঁতের সমস্যা লেগেই থাকবে, এরকম অনেকের মাথার মধ্যে থাকে। তো যার কারণে আমাদের লাইফস্টাইলটাও চেঞ্জ করতে হবে, সেই সাথে আমাদের নিয়মিত মাড়ির পরিচর্যার জন্য অবশ্যই ডেন্টিস্টের কাছে ভিজিট করতে হবে। আর আমরা যদি মুখের মধ্যে অনেক দেখা যায় যে জীবাণু থাকে আমাদের খাওয়া দাওয়ার মধ্যে, যে খাদ্য কণাগুলো আমরা যতই ভালোভাবে ব্রাশ করি না কেন সব খাদ্য কণা পরিষ্কার হয় না। ওইগুলো আমি যদি খাবারের কথা যদি বাদও দিই, আমরা যদি খাবার নাও খাই আমাদের স্যালাইভা থেকেও কিন্তু মুখের মধ্যে ক্যালকুলাস বা পাথর, প্ল্যাক এগুলো কিন্তু তৈরি হয়। তো এইগুলো প্রচলিত আমাদের ব্রাশিং এর মাধ্যমে বা ফ্লসিং এর মাধ্যমে সব কিন্তু পরিষ্কার হয় না। তো এগুলো পরিষ্কার করার জন্য অবশ্যই আমাদের প্রতি বছরে অন্তত ২ বার ডেন্টিস্টের কাছে যেতে হবে এবং প্রফেশনাল ক্লিনিং করতে হবে, তাহলে আমাদের মাড়িটা সুস্থ থাকবে। সাধারণ জনগণ যখন বাড়িতে থাকে তখন কিভাবে করে বুঝবে যে তার মাড়ির স্বাস্থ্য ঠিক নেই বা মাড়ি এই মুহূর্তে তার চিকিৎসা প্রয়োজন? এটা তারা কিভাবে করে বুঝবে? প্রথমেই যেটা বোঝা যায়, আমাদের কাছে পেশেন্ট এসে বলে যে আমি দাঁত ব্রাশ করতে যাচ্ছি, যখনই ব্রাশ করছি আমার গাম ব্লিডিং হচ্ছে, কিংবা কোনো খাবারে
কামড় দিয়ে কোনো খাবার খেতে যাচ্ছি, কোনো আপেল বা কোনো ফল কামড় দিয়ে খেতে যাচ্ছি, আমার সেখানে তখন ওখান থেকে একটা ব্লিডিং হচ্ছে। তো এই ধরনের সমস্যা যখনই হবে তখনই কিন্তু তার চিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিত। এবং ওইটা হলো শুরু, যাকে আমরা গামের প্রদাহ বা জিঞ্জিভাইটিস বলি। এই জিঞ্জিভাইটিসটা যদি কন্টিনিউ করা হয়, এটার যদি চিকিৎসা করা না হয়, তখন এটা পেরিওডন্টাইটিস হয়ে যাবে। পেরিওডন্টাইটিস হলো যে পেরিডনশিয়াম, যে মাড়িকে ধরে বোনকে ধরে যে দাঁত সকেটটা থাকে, দাঁতটা থাকে, সেই সবগুলোতেই ইনফ্ল্যামেশনটা চলে যাবে এবং ওখানে ইনফেকশন শুরু হয়ে যাবে, এবং যেটা আলটিমেটলি আমাদের আমরা বলি যে বোন লসের কারণ হয়ে থাকে। তো ধন্যবাদ। যখনই আপনার আমরা নাম দেখবো এই ধরনের, হ্যাঁ, জি। এই ধরনের সিমটম শুরু হয়ে যাবে, গাম ব্লিডিং, তখনই আর আমাদের দেরি করা উচিত না, আমাদের অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হওয়া উচিত এবং বোঝা উচিত যে আমার গামে সমস্যা শুরু হতে যাচ্ছে। ধন্যবাদ। আপনি খুব চমৎকারভাবে দাঁতের এই সমস্যা, মাড়ির এই সমস্যাগুলো তুলে ধরেছেন। অনেকেরই একটা সাধারণ প্রশ্ন থাকে যে মাড়ি সুস্থ রাখার জন্য নৈমিত্তিক কি পরিচর্যায় কি সামগ্রী বাসায় ব্যবহার করবে, বা পরিচর্যায় কিভাবে করে, মানে অনেকেরই এই ধারণাটা নেই, যদি একটু বিস্তারিত বলতেন। প্রথম কথা হলো ব্রাশ পেস্ট ইউজ করব। ব্রাশ পেস্ট ইউজ করার ক্ষেত্রেও আমাদের কিছু সতর্কতা অবলম্বন করতে হবে। আসলে ছোট ছোট বিষয়, অনেকে খুব জোরে জোরে ব্রাশ করতে পছন্দ করে। এই হার্ড ব্রাশিং, যেটা আমাদের দাঁতের ক্ষতি করে থাকে, মাড়িরও ক্ষতি করে থাকে, মাড়িকে ইনজিউর্ড করে থাকে। তো হার্ড ব্রাশিং করা যাবে না। ব্রাশ সিলেকশনের ক্ষেত্রে আমাদের একটু কেয়ারফুল হতে হবে, মিডিয়াম বা সফট ব্রাশ ইউজ করতে হবে। আর আরেকটা হলো কতক্ষণ ব্রাশ করব। কতক্ষণ ব্রাশ করব এই জিনিসটা আসলে অনেকেই অনেক ধরনের কথা বলে, কেউ বলে 2 মিনিট, কেউ বলে 5 মিনিট, আবার অনেকে বলে আমি অনেকক্ষণ ব্রাশ না করলে আমার ভালো লাগে না। তো আসলে ভালো লাগে না এটা বললে হবে না, আমাদের সুস্থতাটা দেখতে হবে। একটা রুলস আছে, 2-2-2, 2-2-2 রুলস, 3-2 রুলস মিনস আমি যদি, আমার 2বার ব্রাশ করতে হবে। সেকেন্ড হলো আমার 2 মিনিটের বেশি ব্রাশ করব না। থার্ড হলো বছরে 2বার আমি ডেন্টিস্টের শরণাপন্ন হব। এই 3টা রুলস যদি মেনে থাকে, তাহলে তার দাঁতের সমস্যা হওয়ার চান্সেস অনেকাংশে কমে যায়। আর পেস্টের ক্ষেত্রে বলবো, আমরা একবার এক পেস্ট ইউজ করতে বলি, যেটা আমাদের ভালো লাগে সেটা একবেলা রেখে আরেক বেলাতে আমরা অন্য টুথপেস্ট ইউজ করব। মানে আমরা চেঞ্জ করে করে অবশ্যই টুথপেস্ট ইউজ করব, এটা একটা ব্যাপার। আর ডেন্টাল ফ্লস, অনেকের টুথপিক ইউজ করার একটা প্রবণতা থাকে, বলবো টুথপিক ইউজ না করে ইন্টারডেন্টাল কিছু ব্রাশ পাওয়া যায়, সেই ব্রাশটা যদি ইউজ করা হয়, ওইটা আমাদের মাড়ির জন্য ভালো হবে, আমাদের দাঁতের জন্য ভালো হবে। ধন্যবাদ। আপনি টুথব্রাশ, টুথপেস্ট, ডেন্টাল ফ্লস, টুথপিক এ ধরনের পণ্যগুলো নিয়ে আলোচনা করছিলেন। আরেকটা সামগ্রী নিয়ে প্রশ্ন চলে আসে, সেটা হচ্ছে মাউথওয়াশ। মাউথওয়াশ কখন এবং কিভাবে ব্যবহার করবে, তা হয়তো ব্যবহার বিধিটা অনেকেরই জানা নেই বা অনেকের জানা আছে। যদি সঠিক ব্যবহার বিধিটা একটু জানাতেন। মাউথওয়াশ আসলে আমরা প্রতিদিন রিকমেন্ড করি না। মাউথওয়াশ যদি ইউজ করতে হয়, সপ্তাহে আমরা বলি 3 দিন ইউজ করতে পারি। এটা 1 চা চামচ পরিমাণ, খুব বেশি না, 1 চা চামচ পরিমাণ আমরা কুলকুচি করতে পারি। কেউ যদি এটা ডিরেক্ট ইউজ করতে পারে ভালো, আবার অনেকে আছে তিক্ততার কারণে এটা ইউজ করতে পারে না। আর তিক্ততা শুরু হলে তখন দেখা যায় আমাদের মুখের টেস্টটা নষ্ট হয়ে যায়, খাবারের টেস্টটা নষ্ট হয়ে যায়। তো তখন পেশেন্ট আর কোনো কিছু খেতে চায় না, মানুষ কিছু খেতে চায় না। তো সেক্ষেত্রে বলবো সপ্তাহে 3 দিন, প্রতিদিন একদিন গ্যাপ দিয়ে মাউথওয়াশটা ইউজ করতে পারে, এবং এটা হলো 1 চা চামচ ইউজ করতে পারে। আর মাউথওয়াশ যদি ইউজ নাও করে কেউ, যদি প্রতিদিন লবণ গরম পানি, সিম্পল লবণ গরম পানি, ওয়ার্ম সল্ট ওয়াটারটা যদি ইউজ করে, তাতেও সে অনেক ভালো থাকে। বাট আপনার এই আলোচনার পরবর্তীতেই একটা প্রশ্ন স্বাভাবিকভাবে মনে হয় অনেকেরই মাথায় চলে এসেছে, সেটা হচ্ছে মুখের দুর্গন্ধ। মুখের দুর্গন্ধ বা এই যে ব্যাড ব্রেথ কমাতে আসলে কি ধরনের সামগ্রী ব্যবহার করা উচিত?
ব্যাড ব্রেথের জন্য প্রথমেই যেটা বলবো, আগে স্কেলিং। আসলে আমাদের রুট কজটাকে, মূল যে আমাদের কারণ ব্যাড ব্রেথ হওয়ার, একটা হলো গাম ব্লিডিং বা জিঞ্জিভাইটিস। এই গাম ব্লিডিং জিঞ্জিভাইটিস থাকলে মুখে যদি অনবরত, অনেকে দেখা যায় হাসতে গেলেও গাম ব্লিডিং হচ্ছে, মাইনর গাম ব্লিডিং হচ্ছে, তো সেক্ষেত্রে দেখা যায় প্রথমেই আগে আমাদের স্কেলিংটা মেনটেন করতে হবে। স্কেলিংটা হলো জিঞ্জিভাইটিস হয়ে গেলে তখন এই ট্রিটমেন্টটা নিতে হয়। এরপরে আসবে আমার মেনটেনেন্স। আমি স্কেলিং করে নিলাম, এরপরে আমি কিভাবে মেনটেন করব? আমার কি একবার স্কেলিং করলেই চলবে? না, আমার অবশ্যই বছরে দুবার স্কেলিংটা কিংবা 6 থেকে 8 মাস পর পর স্কেলিংটা মেনটেন করতে হবে। দ্বিতীয়ত, আমি খাবার খাচ্ছি, কোন সময় খাবারের একটা মিড টাইমে আমার দেখতে হবে যে আমার মুখে খাবার জমে আছে কিনা, দুদাঁতের ফাঁকে খাবার জমে আছে কিনা। অনেকের ক্ষেত্রে দেখা যায় ক্যারিজ থাকে, তো ক্যারিজগুলা হলো দাঁতের যেটা ক্ষয় বলতে পারি, কিংবা মাইক্রো অর্গানিজম টুথ স্ট্রাকচারটাকে খেয়ে ফেলে, একটা ক্যাভিটি তৈরি করে। এ ধরনের ক্যাভিটি যদি থাকে, সেই ক্যাভিটি থেকেও কিন্তু মুখে ব্যাড ব্রেথ আসতে পারে। ওই ক্যাভিটি থাকলে ওই ক্যাভিটি ক্যারিজটা আমাদের ফিলিং করে কিংবা ডেন্টিস্টকে দেখিয়ে যাই করতে হবে, তা করে আমাদের ক্যাভিটি মুক্ত থাকতে হবে, খাবার যাতে জমতে না পারে। সেকেন্ড হলো, আমাদের দুদাঁতের মাঝখানে খাবার জমতেই পারে, বিশেষ করে ফাইব্রাস ফুড। এসব খেলে আমাদের ফ্লসিং এর প্রয়োজন হতে পারে, ইন্টারডেন্টাল ব্রাশ ইউজ করতে হতে পারে। তো এই সব ইউজ করে আমাদের খাবারটা যাতে জমে থাকতে না পারে, সেই জিনিসটা আমাদের এনশিওর করতে হবে। আর সর্বোপরি যাদের এইগুলো করার পরও মনে হচ্ছে ব্যাড ব্রেথ আছে, তাদেরকে একটু চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। আর কিছু মাউথ ফ্রেশনার আছে, মাউথ ফ্রেশনার গুলো ইউজ করা যায়, তবে বলবো না সব সময় খুব ফ্রিকোয়েন্ট ইউজ করতে বলবো না, কারণ অনেক সময় কিছু কিছু জিনিস ইউজ করে দাঁতের ক্ষয় হয়ে যায়। মাড়ির দিকে সচেতন হতে গিয়ে দাঁতের ক্ষয়, এনামেলটাকেও ক্ষয় করে ফেলতে পারে। তো একটু এইসব বিবেচনা করেই আমাদের আসলে মুখের দুর্গন্ধটা দূর করা যায়, খুব ইজিলি দূর করা যায়। নবনীতা, আপনার চমৎকার উপস্থাপনা, এই যে মাড়ির স্বাস্থ্য এবং এর পরিচর্যা নিয়ে যা বললেন, তা মনে হয় স্বচ্ছ একটা ধারণা সবাই পেয়ে গিয়েছে দর্শকরা। এবার আসি একটু চিকিৎসার দিকে। ডক্টর রিফাতুল্লাহ, আপনি যদি বলতেন, এই যে এতক্ষণ যে আলোচনাগুলো হচ্ছিল যে মাড়ির ব্যথা বা দাঁতের ব্যথা নিয়ে, এই ব্যথা নিরাময়ের জন্য আসলে কোনো অ্যানেস্থেসিয়া ব্যবহার করা হয় কিনা, বা হলে কি ধরনের সামগ্রী ব্যবহার করা হয় এক্ষেত্রে? ডক্টর রিফাতুল্লাহ, শুনতে পাচ্ছেন? শোনা যাচ্ছে আমাকে? না, কথা একটু ভেঙে আসছে, আমি শুনতে পাইনি। আমাকে বলা হয়েছে আচ্ছা, ব্যথা নিয়ন্ত্রণের জন্য কোন ধরনের অ্যানেস্থেসিয়া ব্যবহার করা হয়, বা ব্যথা না, নিয়ন্ত্রণের এখন জন্য শোনা যায়নি। কি চিকিৎসা নিতে পারে আমি রোগীরা? আমি আবারও বলছি, ডক্টর রিফাতুল্লাহ, ব্যথা নিয়ন্ত্রণের জন্য রোগীরা মানে কি আমাদের যদি ধরনের পেশেন্টের যদি দাঁত, জি জি, আসলে দাঁত হারালে আমাদের পেশেন্টরা তো আসলে এই নবনীতা যেটা বললো যে পেরিডন্টাল ডিজিজ, এই ডিজিজ গুলো নিয়ে আলটিমেটলি কি হয়, ফেটটা কি হয়, দাঁত নড়ে যায়, একটা স্টেজে দেখা যায় 2 ডিগ্রি মোবিলিটি, 3rd ডিগ্রি মোবিলিটি হয়, আলটিমেটলি দাঁতটা ফেলার প্রয়োজন হয়। এটা একটা কারণ। আর বিশেষ করে পেরিডন্টাল ডিজিজে দাঁত ফেলার প্রয়োজনটা বেশি হয়ে যায়। আর একটা কারণ হয় হচ্ছে দাঁতের ক্ষয় রোধ, যেটা হচ্ছে ব্যাকটেরিয়া, খাবার, থুতু সব মিলে ডেন্টাল ক্যারিজ তৈরি হয়। ডেন্টাল ক্যারিজ তৈরি হলে আলটিমেটলি দেখা যায় যে দাঁতের ক্যারিজটা অ্যাডভান্স স্টেজে যেতে থাকে। প্রথমের এনামেল লেয়ার তো আমাদের হার্ডেস্ট টিস্যু অফ দ্য বডি, মানে সবচেয়ে শক্ত মজবুত অংশ। কিন্তু এই মজবুত অংশ যদি ব্যাকটেরিয়া, খাবার, থুতু এইগুলো মিলে এক ধরনের ডিকে বা ক্ষয় করে ফেলে, তো তখন কি হয়, এটা ডেন্টিন লেয়ার চলে যায় এনামেল থেকে ডেন্টিন, সেটা কম্পারেটিভলি আর কি নরম অংশ। তো নরম অংশতে যাওয়া মানে এটা খুব ফাস্টই হবে, আলটিমেটলি পালপে টাচ হয়, এই পেইন সে হয়, তখন হচ্ছে রুট ক্যানালের প্রয়োজন হয়। কিন্তু অনেকেই দেখা যায় কি, এখন আমরা যে ধরনের ডিসেন্সিটাইজিং পেস্ট ইউজ করি, তো ডিসেন্সিটাইজিং পেস্ট গুলো পেশেন্টের পেইন হওয়াটাও হয়, মানে ফিল করে না। দেখা যায় যে খুব বেশি ব্যথা হচ্ছে না, বা ব্যথার ওষুধ খেয়ে জিনিসটাকে কমায় রাখছে, কিছুদিন পরে দেখা যায় যে দাঁতের গোড়ার নিচে অ্যাবসেস বা পাস
ফর্মেশন চলে যায়, তো তখন দাঁত ফেলার প্রয়োজন পড়ে যায়। তো এই একটা ওয়েতে দাঁত ফেলার প্রয়োজন আসে। সেকেন্ড, যদি কোনো কারণে কেউ অ্যাক্সিডেন্টাল কিছু, আর না হলে পেরিডন্টাল ডিজিজ, যেটা বললো যে বোন লস হতে থাকছে, সিভিয়ার বোন লস, তো তখন আমরা কি করব? আসলে তো দাঁতটাকে আমাকে আবার পেতে হবে। কারণ একটা দাঁত যদি নড়ে যায় বা পড়ে যায়, তো আমাকে ওই দাঁতের জায়গাটা যদি আমি ফিল আপ না করি এই ব্রিজের মাধ্যমে বা ইমপ্ল্যান্টের মাধ্যমে, তো আজকে আমাদের যেটা হচ্ছে যে ইমপ্ল্যান্ট কেন, ওই ব্রিজ করলে দেখা যায় যে আমাদের আশেপাশে দুইটা দাঁতকে আবার রুট ক্যানাল করতে হচ্ছে যদি একটা দাঁত মিসিং হয় বা না ফেলে দিতে হয় কোনো কারণে। তো ওই দুইটা দাঁতকে রুট ক্যানাল করে পাশের দুইটাকে আবার সাপোর্ট নিয়ে ক্রাউন করতে হয়, কারণ ক্রাউন ছাড়া আমাদের দাঁতে নিউট্রিশন থাকে না। আমরা দাঁতে ধরেন না যে নার্ভ সাপ্লাই, ব্লাড সাপ্লাই থাকে, সেটা থেকে নিউট্রিশনটা পায় দাঁত। তো যে কারণে দাঁতটা সে মজবুত রাখে, দাঁতের কালারটা ঠিক রাখে, সাদা সাদাই থাকে, এবং দাঁতটা নিউট্রিশন পাচ্ছে, মানে দাঁতটা ভঙ্গুর হচ্ছে না, মানে লাইভ টুথ থাকছে। এক কিছুটা পরিমাণ সেন্সেশন এগুলো তো থাকেই, আমরা খাবার খেলে যে টেস্ট গুলো পাই। তো আমাদের দাঁত কখনো স্টেজে বোন রিজর্পশন বা অন্য কিছু হোক, তো সেই জন্য আমরা কিন্তু যেদিন দাঁত ফেলি, মূলত আমাদের পেশেন্টদেরকে সবাইকে অ্যাডভাইস করা যায় যে আমরা যদি জানা থাকে যে আমি এই দাঁতটা আমিই ফেলছি, তো অবশ্যই তাকে সাজেস্ট করা হয় যে দাঁতটা যেদিন ফেলবো সেই মুহূর্তেই আমাকে ডেন্টাল ইমপ্ল্যান্ট প্লেস করে দিন। তো ডেন্টাল ইমপ্ল্যান্ট হলো একটা টাইটেনিয়াম স্ক্রু। তো টাইটেনিয়াম স্ক্রুটা, যেটা আমরা হার্টেরও রিং পরাই, সিমিলার ম্যাটেরিয়াল দিয়ে তৈরি, যেটা আমরা যে আমাদের অ্যালভিওলার বোন আছে বা ম্যাক্সিলারি বোন আছে, এটার মধ্যে আমরা রুটটাকে মতো আর কি, ডেন্টালের যে আমরা ক্রাউন পোর্শন যেটা দেখি আর যে অংশটা দেখি না রুট, সেই জিনিসটা আর কি প্রতিস্থাপন করি, এটাই ডেন্টাল ইমপ্ল্যান্ট। তো এটা করার পরে প্রসিডিউর আছে, প্রথম দিনই আমরা সার্জারি করে, যেটা বললাম যে দাঁত ফেলের সাথে সাথে আবার এই করছি। তো কারো যদি বোন কম থাকে তাহলে আমরা বোন গ্রাফটিং এর সাথে সাথে করছি। কোলাজেন মেমব্রেনও কার কার প্রয়োজন হতে পারে যখন এটাকে আমাকে আটকাতে হচ্ছে। আর যাদের দেখা যায় যে বোন খুব ভালো থাকে তাদের শুধু ডেন্টাল ইমপ্ল্যান্ট দিলে হয়, আর এক্সট্রা বোন গ্রাফটিং অন্য কিছুর প্রয়োজন পড়ে না। তো প্রথম সার্জারি হলো এটা, যে আমরা রুটটাকে বসিয়ে দিলাম, ডেন্টাল ইমপ্ল্যান্ট প্লেস হলো। এরপরে ওখানে তো স্টিচ থাকে, স্টিচটা কাটার জন্য দেখা যায় যে আমরা একটা সময় দিই। সাধারণত আমরা ভিক্রিল বা অ্যাবজর্বেবল স্টিচই দিয়ে থাকি। পেশেন্ট যদি দেশের বাইরেও চলে যেতে চায় তো সে দেখা যায় যে চলে যে তার আবার যখন আসার সময় হয় সে করতে পারে। সাধারণত আমরা 3 থেকে 4 মাস পরে পরবর্তীতে যে আবার মাপ নিয়ে ক্রাউন প্রতিস্থাপন করি। এখন কোনো পেশেন্ট যদি যারা দেশের বাইরে থাকে তারা দেখে যে কি 4 মাস পরে ফিক্স বলতে পারে না, 6 মাসেও আসতে পারে, 8 মাসেও আসে, 1 বছর পরেও আসে। তো দেরি হলে আমাদের কোনো সমস্যা নেই, মানে 3 থেকে 4 মাসের আগে আমরা পরবর্তী ক্রাউনটা করতে পারি না যদি না ডেন্টাল ইমপ্ল্যান্টের মাধ্যমে হয়। আর ব্রিজের মাধ্যমে তখন হচ্ছে আসে, মানে ওর দাঁত ফেলার পরে আশেপাশে দুইটা দাঁতকে রুট ক্যানাল করে আমরা ক্রাউনটাকে তো বসিয়ে দিতে পারছি। আর তবে এইটার চেয়ে ডেন্টাল ইমপ্ল্যান্ট হচ্ছে আধুনিক ব্যবস্থা। টাইটেনিয়াম স্ক্রু দিয়ে অন্য দাঁতে আমার ধরতে হচ্ছে না, অন্য দুইটা দাঁতকে রুট ক্যানাল করতে হচ্ছে না। তো অনেকে মনে করেন যে দুইটা দাঁত রুট ক্যানাল করা মানে দাঁতটা ডেড হয়ে গেল। তো সেই কাজটা অ্যাভয়েড করার জন্যই আধুনিক চিকিৎসার মধ্যে কিন্তু ডেন্টাল ইমপ্ল্যান্টই পড়ে। এবং ডেন্টাল ইমপ্ল্যান্টে অনেক দেখা যায় যে বিশেষ করে আমরা যেটা ডেন্টাল ইমপ্ল্যান্ট করতে সমস্যা ফেস করি, সেটা হচ্ছে দেখা যায় যে সামনের দাঁতের আঘাতের যেগুলো পাই আমরা কেসগুলো, যে অল্পতেই আঘাত পেয়েছে পেশেন্ট, যে স্কুল টিস্কুলে পড়ে গিয়েছে কিংবা কোনো অ্যাক্সিডেন্টাল মোটর বাইক অ্যাক্সিডেন্ট এটা বেশি। তো তখন কি হয়, তাদের এই জায়গার যে বোনটা থাকে খুব পাতলা হয়ে যায়। তো এইগুলোকে আবার বোন ডেভেলপ, আগে বোন গ্রাফটিং করতে হয়, বোন গ্রাফটিং করে একটা ওয়েট করতে হয়, এরপরে ইমপ্ল্যান্ট করতে হয়। ইমপ্ল্যান্ট করার পরে আবার 4 মাস, তো সময়টা একটু বেশি লাগে, কিন্তু সে পারফেক্ট যে ইমপ্ল্যান্ট কিন্তু একটা সম্পূর্ণ, মানে আমরা ন্যাচারাল দাঁতেও যত শক্ত খাবার না খেতে পারি, ইমপ্ল্যান্ট দিয়ে কিন্তু সেরকম শক্ত খাবারই খাওয়া যায়। এটা কিন্তু অনেক বেশি লোড নিতে পারে, স্ট্রেংথ অনেক বেশি নেয়। তো এমনি ন্যাচারাল দাঁতের তো অবশ্যই কোনো অংশেই খারাপ নেয় না আমি বলবো না, কিন্তু সেটার চেয়েও ইমপ্ল্যান্টের লোডিং ক্যাপাবিলিটি আর একটু বেশি। আর এটাই মূলত, মানে ইমপ্ল্যান্ট তো আসলে সব যাদেরই দাঁত মিসিং আছে আমরা বলবো করতে, এবং যাদের উপরের দাঁত মিসিং হয় তো তখন কি হয়, তো সাইনাসটা খুব তাড়াতাড়ি দ্রুত নিচের দিকে নেমে আসতে থাকে, আমার বোনটাকে রিজর্ভ করে ফেলে খুব তাড়াতাড়ি। আর ম্যাক্সিলারি বোন তো আসলে খুব তাড়াতাড়ি, মানে এটা একটা নরম বোন আমরা যদি ধরি, তো এটা খুব তাড়াতাড়ি রিজর্পশন মানে শুরু হয়ে যায়, এবং বোন অ্যাট্রফিও খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো আমরা সাইনাস মেমব্রেনটাও নিচের দিকে নেমে আসতে থাকে। তো আমরা বলি সাধারণত দাঁত ফেলার সাথে সাথে যদি ইমপ্ল্যান্ট করা যায় সেটা বেস্ট, কিন্তু কিছু মানুষ যখন দেখা যায় যে অন্য কোথাও দাঁত ফেলে আসছে, ডক্টর তাকে বলেনি যে ডেন্টাল ইমপ্ল্যান্ট এরকম একটা ব্যবস্থা আছে, তো তো
তো তখন দেখা যায় যে প্রাথমিক অবস্থায় আমাদের সাইনাস লিফটিং করেও ইমপ্ল্যান্ট করতে পারি বোন গ্রাফটিং এর সহ। এবং অনেকে আবার দেখা যায় যে আমি এই এতটুকু রিস্কও নিতে চাই না ইমপ্ল্যান্ট করার আগে, দেখা যায় বোন গ্রাফটিং আমরা আগেও করে রাখতে পারি প্রয়োজনে, তারপরে জিনিসটা প্রিপেয়ার করে এরপর ইমপ্ল্যান্ট প্লেস করতে পারি। এটা ডিপেন্ডস করে পেশেন্ট টু পেশেন্ট, পেশেন্টের বোন টাইপস এর উপরও ডিপেন্ড করে কি ধরনের বোনস সেটা আছে, বোনের যে টাইপস গুলো 1 2 3 4। তো সাধারণত ভালো বোন পেলে তো আসলে কোনো এক্সট্রা বোনও প্রয়োজন হয় না, কোনো কিছু না, শুধু ইমপ্ল্যান্টই প্লেস করেই এটাকে স্টিচ করলে পারফেক্টলি থাকে। ডক্টর রিফাত, আপনার বক্তব্যের মাঝে একটা বিষয় উঠে এসেছে, সেটা হচ্ছে বোন গ্রাফটের উপাদান ব্যবহার করা হয়। এর কি কোনো প্রতিক্রিয়া আছে? বোন গ্রাফটিং এ আমরা সাধারণত দেখা যায় যে সিনথেটিক বোন প্রেফার করি বেশি। তো সিনথেটিক বোন এই ঘরে অনেক সময় ন্যাচারাল বোনও পাওয়া যায়। ন্যাচারাল বোনে পেশেন্টরা আমাদেরকে বলে যে আলটিমেটলি কার না কার বোন ইউজ হচ্ছে, সেক্ষেত্রে পেশেন্টরা একটু মানে ডিসকমফোর্ট ফিল করে, মানে কমফোর্ট ফিল করে না। তো সেক্ষেত্রে আমরা আসলে সিনথেটিকলি প্রিপেয়ার্ড বোনই বেশি ইউজ করি, এবং এটা ইউজ করে আমরা যা পেয়েছি বোন দেখা যায় যে 9-10 মিলিমিটার পর্যন্ত, কোনো কোনো ক্ষেত্রে আরো বেশি বোন মানে ইনক্রিজ হয় লেন্থ। তো সে কারণে এইটুকু কিন্তু একটা ইমপ্ল্যান্ট করার জন্য যথেষ্ট বোন। তো আমার বেশিরভাগই সিনথেটিক বোন, এরকম এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই, কারণ এটা একদম ন্যাচারালি মানুষ সব হিউম্যান বিং এর সাথে আমাদের বোনস এর সাথে ম্যাচও করে, এবং পুরো বোনটাই আবার নতুন ভাবে গঠন তৈরি হয়ে যায়, এবং একটু সময় লাগে, 3 থেকে আর 4 এই মাস সময় চিকিৎসাটি লাগে। স্থায়ী হতে টোটাল কতটি সেশন লাগছে? ইমপ্ল্যান্টেড বোন গ্রাফটিং এ সাধারণত একটা সেশনই হয়ে যায়, খুব এক্সট্রিম সিভিয়ার কেসে অনেক সময় 2টা সেশন লাগতে পারে, কিন্তু আচ্ছা, সাধারণত একটা সেশনই কমপ্লিট হয়ে যায়। আর ইমপ্ল্যান্টের আচ্ছা। জন্য সাধারণত 2টা সেশন, প্রথম সেশনে তো আমরা ইমপ্ল্যান্ট প্লেস করলাম, এরপরে দেখা যায় যে 3-4 মাস পরে যে আমরা পরবর্তী একটা প্রথমে হিলিং অ্যাবাটমেন্ট দেওয়া হয় ইমপ্ল্যান্টের উপরে, টেম্পোরারি অ্যাবাটমেন্ট স্ক্রু থাকে, এরপরে যে আমরা হিলিং অ্যাবাটমেন্টটা বসাই 4 মাস পরে, হিলিং অ্যাপার্টমেন্টটা আবার বসানোর পরে গামটা যাতে প্রপারলি গ্রো হয়ে আসে ওটার জন্য একটা সময় নেই, 1-2 সপ্তাহের মতো, 10 থেকে 2, মানে কেউ 3 সপ্তাহ রাখলে অসুবিধা নেই, কিন্তু 2 সপ্তাহ হলেও সময় থাকলে ইটস ওকে। তারপরে আমরা হচ্ছে ফাইনাল অ্যাপার্টমেন্ট দিই, ওটার উপরেই ক্রাউনটার প্রিপারেশন নিয়ে, ক্রাউনের মাপ নিয়ে জিরকোনিয়া হোক পোর্সেলিন ক্রাউন হোক এরকম আমরা করে থাকি। এখন তো জিরকোনিয়া ক্রাউন বেশি পপুলার, মেটাল ফ্রি। আমরা উন্নত চিকিৎসার একটা চমৎকার পদ্ধতি সম্পর্কে এতক্ষণ শুনলাম। আমরা আলোচনার এই পর্যায়ে একটি ছোট বিরতি নিচ্ছি। শুধু দর্শক, আপনারা যারা আমাদের সাথে সংযুক্ত আছেন তারা কিছুক্ষণ অপেক্ষা করেন, আমরা কিছুক্ষণের মধ্যে আবার ফেরত আসছি। শিওরসেল মেডিকেল 10 বছর ধরে স্বাস্থ্যসেবায় আপনার নির্ভরযোগ্য ঠিকানা। জয়েন্ট পেইনের সার্জারির বিকল্প যুগান্তকারী চিকিৎসা পদ্ধতি স্টেম সেল ও পিআরপি। হাঁটু ব্যথা যেমন অস্টিওআর্থ্রাইটিস, লিগামেন্ট বা মেনিসকাস ইনজুরির কার্যকর সমাধান। হিপ জয়েন্টের এভিএন বা অ্যাভাসকুলার নেক্রোসিস। কাঁধের ব্যথা যেমন ফ্রোজেন শোল্ডার বা রোটেটর কাফ ইনজুরি। কনুয়ের ব্যথা যেমন টেনিস এলবো ও গলফার্স এলবো। গোড়ালি, ঘাড় এবং স্পোর্টস ইনজুরিতে সার্জারির বিকল্প সমাধান স্টেম সেল ও পিআরপি। 10 বছরে সফলভাবে 25,000-এরও বেশি চিকিৎসা সম্পূর্ণ করেছেন ডক্টর AKM মহিউদ্দিন। আমাদের ডার্মাটোলজি বিভাগে রয়েছে ত্বক, চুল, অ্যান্টি এজিং এবং যৌন সমস্যার উন্নত চিকিৎসা। সর্বাধুনিক প্রযুক্তির পাশাপাশি আছেন অভিজ্ঞ চিকিৎসক ডক্টর মোহাম্মদ মুনতাসির ইসলাম। বিস্তারিত জানতে যোগাযোগ করুন শিওরসেল মেডিকেল, প্লট 2, রোড 21, গুলশান 1, ঢাকা। আমরা আবারও চলে এসেছি সুস্থতার পথে আজকের পর্বে। ডক্টর নবনীতা চক্রবর্তী, আপনার কাছে একটি প্রশ্ন, যে পিরিওডন্টাল ডিজিজ কি এবং কেন এটি দাঁত নড়ার কারণ? যখনই জিঞ্জিভাইটিস হবে, মানে গাম ব্লিডিং শুরু হবে, একদম শুরু থেকেই যদি বলি, ওটাকে যদি আমরা অবহেলা করি, এরকম যদি চলতে দেই, সেক্ষেত্রে হবে এই জিঞ্জিভাইটিসটা আস্তে আস্তে আরো ভেতরে চলে যাবে, ইনফেকশনটা আরো ভেতরে চলে যাবে, যেটা মাড়ির সফট টিস্যু থেকে, মানে গাম থেকে আস্তে আস্তে বোনের ভেতরে প্রবেশ করবে। এবং যখনই বোনের ভেতরে শুরু হবে ইনফেকশন, বোনের মধ্যে ইনফ্ল্যামেশন শুরু হবে, এবং আস্তে আস্তে বোনগুলো লস হবে। এবং বোন লস হওয়া মানে একটা পর্যায়ে দেখা যায় বোনের এক একটা লেভেল আছে, কত ডিগ্রি এটা লস হচ্ছে, সেই লস অনুযায়ী একটা পর্যায়ে
দাঁতের মধ্যে প্রথমে দু দাঁতের মাঝখানে যে ফাঁকাটা আমাদের ন্যাচারালি থাকে, সেই ন্যাচারাল ফাঁকাটা নর্মালের থেকে অনেকখানি বাড়তে থাকবে। অনেকেই বলে যে আমি খাবার খেতে পারি না, ফাইব্রাস ফুড বা মাংস জাতীয় খাবার খেলেই আমার দু দাঁতের মাঝখানে আটকায় এবং আমার ফ্লস নিয়ে বসতে হয় বা টুথপিক নিয়ে বসতে হয়, খাওয়ার সাথে সাথেই আমার আগে দু দাঁতের মাঝখানের জায়গাটা পরিষ্কার করতে হয়। তার আগে হয়তো দেখা গেল 6 মাস আগে বা 1 বছর আগে তার এ ধরনের কন্ডিশন ছিল না, আস্তে আস্তে এই জিনিসটা ডেভেলপ করলো। তার মানে কি, দু দাঁতের মাঝখানে জায়গাটা আস্তে আস্তে নর্মাল থেকে বড় হচ্ছে। তো আমরা সাধারণত বলে থাকি 1 থেকে 3 মিলিমিটার পর্যন্ত যে জায়গাটা, এটা নর্মাল। যখনই এটা 3 মিলিমিটার থেকে আস্তে আস্তে বাড়বে, তার মানে বোনগুলো আস্তে আস্তে লস হওয়া শুরু করবে। আর বোন তো হলো একটা সাপোর্ট মাড়ির জন্য, গাম টিস্যুর জন্য। যখনই বোন লস হওয়া শুরু করে, মাড়িটাও কিন্তু আস্তে আস্তে নিচে নেমে যায়, বসতে থাকে। তো সেক্ষেত্রে দেখা যায় একটা পর্যায়ে বোন লস হতে হতে এটার যদি আমরা কোনো মেজার নেওয়া না হয়, কোনো ট্রিটমেন্ট নেওয়া না হয়, সেক্ষেত্রে দাঁতটা নড়ে যায়। তো দাঁত নড়ে গেলে তখন কিন্তু আর সেই বোন লসটা স্বাভাবিকভাবে, একটা দাঁতের মোবিলিটিরও একটা গ্রেড আছে, 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি। যখন এটা 3 ডিগ্রি পর্যন্ত নড়ে যাবে, তখন সেই দাঁত রাখাটা অনেকখানি চ্যালেঞ্জিং হয়ে যাবে, অনেক সময় পারাও যায় না। দেখা যায় এটার জন্য আমরা লেজারও ইউজ করি, বোন গ্রাফটিং করি। বোন গ্রাফটিং আমরা শুধু ইমপ্ল্যান্টের ক্ষেত্রে করছি তা না, এই ধরনের যাদের দু দাঁতের মাঝখানে ফাঁকাটা বড় হতে থাকে, সেই জায়গাগুলোতেও আমরা বোন গ্রাফটিং, যেটা একটু আগে ডক্টর রিফাত বলছিলেন, আমরা আর্টিফিশিয়াল বোন ইউজ করি, কিছু কিছু ক্ষেত্রে আমরা ন্যাচারাল বোনও ইউজ করি। এই বোন গ্রাফটিং করলে এই বোনটার আরেকটা মানে ধর্ম হলো, প্রপার্টিজ হলো, এটা আমাদের নিউ বোন জেনারেশনটাকে স্টিমুলেট করে। এখানে একটা গ্রোথ ফ্যাক্টর রিলিজ হয়, যেটা আমাদের নতুন বোন যাতে গ্রো করে সে জায়গাটায় এক্সিস্টিং বোনটাকে স্টিমুলেট করে, যেটা আগে ধরেন ওখানে গ্রোথ ফ্যাক্টরটার কমতি ছিল, এটা গিয়ে সেই গ্রোথ ফ্যাক্টরটাকে বাড়িয়ে দেয় এবং নতুন বোন রিজেনারেশন হয়। তো সেক্ষেত্রে দেখা যায় 1 ডিগ্রি, 2 ডিগ্রি টুথ মোবিলিটির ক্ষেত্রে যাদের দাঁত নড়ে গেছে, অল্প নড়েছে, সেক্ষেত্রে আমরা বোন গ্রাফটিং করে তাদেরকে অনেক সহজ সমাধান দিতে পারি। আর কিছুই যদি না করা হয়, একটা সময় দাঁতটা নড়ে যায়, যেটাকে আমরা বলি পেরিওডন্টাইটিস, এবং পেরিওডন্টাইটিসের লাস্ট স্টেজে দাঁত আর রাখা যায় না। দেখা গেল কোনো দাঁত, আমি আগেই বলেছি এর আগে, যে কোনো দাঁত ভালো সুস্থ, কোনো ক্যারিজ হয়নি, কোনো ব্যথা নেই, কিন্তু দাঁত নড়ে গেছে। এটার কারণ বোন লস, এবং বোন লসটাকে প্রিভেন্ট না করে, প্রথমেই জিঞ্জিভাইটিস যেটা ছিল ওটা ট্রিটমেন্ট না করে এটাকে আমরা পেরিওডন্টাইটিসের দিকে নিয়ে গেলাম, এবং একটা সময় আমাদের মাথায় আসলো যে দাঁত তো নড়ে গেল, এখন কিছু করা দরকার। কিন্তু দেখা যায় ওই সময় আর কিছু করা যায় না। একটু আর্লি স্টেজে আসলে আমরা যথাসাধ্য চেষ্টা করে থাকি, কারণ এখন ট্রিটমেন্ট অনেক অ্যাডভান্স হয়েছে, যেটা বোন গ্রাফটিং এর মেটেরিয়াল যেগুলো আগে আমাদের অতটা অ্যাভেলেবেল ছিল না, এখন আমরা এগুলো সহজেই পেশেন্টদের জন্য অ্যাপ্লাই করতে পারি। তো ওইসব দিয়ে দাঁত এখন ঠিক রাখা সম্ভব। তো অল্প থাকতেই, আসলে অল্প বলবো না, যদি মানে একদম 3rd ডিগ্রি খুব নড়ছে, ওই অবস্থায়ও যদি না আসে, তার আগের পর্যায়েও যদি আসে, আমরা যথাসাধ্য চেষ্টা করি যে ওর অরিজিনাল দাঁতটা যাতে স্টোর করা যায়। ধন্যবাদ ডক্টর নবনীতা। খুব চমৎকারভাবে আপনি বিষয়টি তুলে ধরেছেন আমাদের মাঝে। ডক্টর রিফাত, ব্রিজ, ডেন্টাল এবং ডেন্টাল ইমপ্ল্যান্ট, এই তিনটি বিষয় আসলে একটু বিস্তারিত যদি বলতেন, এবং এই তিনটির মধ্যে পার্থক্য কি এবং কোনটি বেশি দীর্ঘমেয়াদী, এটি যদি একটু বলতেন আমাদের। অবশ্যই, খুব সুন্দর কোশ্চেন। ব্রিজ যেটা হয় কি, আগেকার মানুষ যখন ডেন্টাল ইমপ্ল্যান্ট ছিল না, তো তখন কি করতো, তারও আগে তো দেখা যাচ্ছে যে ডেঞ্চার বা এগুলো ইউজ করতো। যখন ব্রিজ করা যায় সেই পেশেন্টেরই যার পিছনে দাঁত আছে তার সামনে দাঁত আছে। এখন আমাদের কাছে অনেক পেশেন্ট আছে যে মাড়ির চোয়ালে কোনো দাঁতই নেই, পিছনের দিকে শুধু সামনের দাঁত আছে। তো সেই ক্ষেত্রে তো আর ব্রিজ সম্ভব না। ব্রিজ মানেই হলো যে একটা যদি আমরা নদীর চিন্তা করি, মাঝখানে খাল চিন্তা করি, তো একটা ব্রিজ, দুই পাশে দুইটা পিলার থাকতে হবে, মাঝখানটা ফাঁকা হলেও সেই জায়গায় আমরা একটা দাঁত প্রতিস্থাপন বা বসিয়ে দিতে পারি ক্রাউনের মতো, যেটা দিয়ে সে স্বাভাবিকভাবে সব খাওয়া দাওয়া করতে পারবে, এবং বাহ্যিকভাবে দেখলে কোনো বোঝার উপায় থাকবে না যে পেশেন্টের মুখে দাঁত ছিল না বা নেই। কিন্তু যখন পাশের সাপোর্ট বা দাঁত না থাকে,
তো সেই মুহূর্তে আমাকে দাঁতকে যদি তৈরি করতে হয়, খালি জায়গাটাকে পূরণ করতে হয়, তো অবশ্যই ডেন্টাল ইমপ্ল্যান্ট ছাড়া বিকল্প কোনো ব্যবস্থা নেই। আর আমরা ফিক্সড অ্যাপ্লায়েন্সের কথা বলছি। কেউ যদি খোলা লাগানো কোনো ডেঞ্চার ইউজ করে, সেগুলো আসলে আশেপাশের দাঁতকেও নড়িয়ে দেয়। আর আমরা যদি বলি যে আল্টিমেটলি মানে দাঁত নেই, নিচের দাঁত কোনো কারণে পেশেন্ট নেই, উপরের দাঁত আছে, তখন কি হবে? উপরের দাঁতটা গ্র্যাভিটির কারণে যতক্ষণ পর্যন্ত আমাদের অক্লুশনে না থাকে, দাঁতগুলো যখন আমরা রেস্টিং পজিশনে রাখি, ২ টা দাঁত সমানভাবে কামড়ে যদি না আসে, তো তখন কি হয়? উপরের দাঁত গ্র্যাভিটির কারণে নিচে নেমে আসতে থাকে এবং নিচের দাঁতের অ্যালভিওলার বোন এটা লস হতে থাকে। তো উপরের দাঁত নেমে আসলে তার কিন্তু এবং পাশের যে দাঁতটা একাত বসে থাকে, এই পাশে দাঁত নেই, তখন সেই দাঁতটাও কিন্তু অত মজবুত ভাবে থাকে না। ওটার পিছনে এই পেরিডন্টাল ডিজিজ গুলো চলতে থাকে এবং সাপোর্ট না থাকার কারণে ওই দাঁতটাও কিন্তু মানে মোবাইল হয়ে যায় বা নড়ে যায় খুব সহজেই। কারণ ওখানে এই পিছনের দিকে তো বোন লস চলতে থাকে, বোনটা থাকে না, তখন দাঁতটা আপনি কামড় দিচ্ছেন, খাওয়া দাওয়া করছেন, চলে যাচ্ছে। কিন্তু যার যদি একটা দাঁত না থাকে, তখন কি হয়? একটা দাঁত নেই, আমি যেন কাছে একটা দাঁত নেই, কি আর হবে? কিন্তু আসলে তো একটা দাঁত না থাকা মানেও কিন্তু অবশ্যই বেশি দাঁত হারানো, অবশ্যই বেশি সমস্যার তৈরি হয় মানুষের। কিন্তু অল্প যদি একটাও না থাকে, তাহলেও পিছনের দাঁত কখনো পিছনের জায়গায় বসে থাকে না, এটা ঘুরে সামনের দিকে চলে আসে। এবং এমন হয় যে কখনো কখনো যে এই খালি জায়গাটা পুরোটাই অকুপাই করে নেয় বা অনেকখানি কি অকুপাই করে নেয়, যে ইমপ্ল্যান্ট করার মতো উপায় থাকে না। তো থাকে না মানে কি, আমরা অবশ্যই সেটার ব্যবস্থা করতে পারি, ইমপ্ল্যান্টও করা যাবে, ওই দাঁতটাকে আবার সোজা করে করতে হবে, কিন্তু সেই দাঁতটাকে আবার আমাকে রুট ক্যানাল করে একটা ক্রাউনে স্ট্রেট করে দিতে হয়। কিন্তু আর্লি স্টেজের ক্ষেত্রে তখন আর কোনো দাঁত লস হয় না, এবং দাঁত যতটুকু বললাম যে নিচের দাঁত এরকম বাঁকা হয়ে যাচ্ছে, তো উপরের দাঁতটাও সেই জায়গাটা আবার বাঁকা হয়ে যে স্পেসটা পেলো উপর থেকে একটু ইনক্লাইন্ড হয়ে, তো এইটা আবার নেমে এসে এটার সাথে টাচ লাগে, তো আলটিমেটলি ১-২ মিলিমিটার ৩ মিলিমিটার নেমে চলে আসে। তো একটা দাঁত না থাকলেও এই বিড়ম্বনাগুলো হয়, এবং মানে কি ২ দাঁতের যে নেমে আসলো, ২ দাঁতের মাঝখানে ফাঁকাগুলো বড় হতে থাকে, ২ দাঁতের মাঝখানে খাবার জমে। এখন আমরা ফ্রিকোয়েন্ট যে পেশেন্ট গুলো পাই, যে ২ দাঁতের মাঝখানে খাবার জমে যাচ্ছে। তো সেই পেশেন্ট গুলোকে ডক্টর নবনীতা বলছিল, যে সেই পেশেন্ট গুলোকেও কিন্তু আমরা খাবার জমে যায় মানে কি, ওখানে কিন্তু কোনো কিছু না যে আমি বন্ডিং করে দিলাম, ফিলিং করে দিয়ে এটা বন্ধ করে দেওয়া, তা না। ওই ২ দাঁতের মাঝখানে খাবার জমছে কেন? আসল কজটা হলো যে একটা বোন লস হচ্ছে, খাবার জমে ওই জায়গাটা হচ্ছে, বোন নিচের দিকে চলে যাচ্ছে, বা পেরিডন্টাল ডিজিজ কারণেও হতে পারে। অল্প অল্প ব্লিডিং হয়, ব্রাশ করলে এই করলে এটাকে গুরুত্ব দিচ্ছে না। তো যখনই ব্লিডিং হবে মানে কি বোন রিজার্পশন শুরু হচ্ছে, ওখানে অস্টিওক্লাস্টিক অ্যাক্টিভিটি বেড়ে যাচ্ছে, তো বোন ভিতরের দিকে ঢুকে যাচ্ছে এবং জায়গা তৈরি হচ্ছে সেই জায়গায়, যে ফুড অ্যাকোমোডেশন গুলো হচ্ছে। কিন্তু আমরাও এই ক্ষেত্রেও বলছি যে আমরা কিন্তু ২ দাঁতের গামের মাঝখানে বোন গ্রাফটিং করে দেই, তাতে হচ্ছে ন্যাচারালি দাঁতটা গ্রো করবে, গামটা আগের পর্যায়ে চলে আসবে। একজন স্বাভাবিক মানুষের দাঁতের গাম এই যেভাবে টাইটনেস বন্ডিং থাকে ঠিক সেভাবেই থাকবে, কোনো খাবার জমার আর সুযোগ থাকে না। তো এই সমস্যা কিন্তু আমরা এখন বাংলাদেশে, আমি যদি বলি যে পাওয়া পেশেন্টের, বাংলাদেশ না সারা ওয়ার্ল্ডই এই সমস্যা নিয়ে কিন্তু ভুগছে। তো বাংলাদেশেও আমরা এই ধরনের প্রচুর পেশেন্ট পাই, কিন্তু তাদেরকে বোন গ্রাফটিং একটু এক্সপেন্সিভ হয়, কিন্তু এটা হলো অ্যাপ্রোপ্রিয়েট ট্রিটমেন্ট। আমার দাঁত যেমন থাকা উচিত আমরা তেমনটাই করে দিচ্ছি। এবং পেরিডন্টাল ডিজিজের সবচেয়ে বেশি বড় হচ্ছে যে আমরা লেজার ইউজ করছি, ডেন্টাল ইমপ্ল্যান্টের ক্ষেত্রেও আমরা কিন্তু সার্জারি গুলোতে লেজার ইউজ করছি। লেজারের সুবিধা হলো কি, এক্ষেত্রে কোনো ব্লিডিং হয় না এবং পেইনলেস, এবং কোনো ইনফেকশন হওয়ার সুযোগ নাই, কোনো পোস্ট অপারেটিভ সোয়েলিং হয় না। তো অনেকগুলো সুবিধা আছে। তো যেমন পেরিডন্টাল ডিজিজের ক্ষেত্রে লেজারে ইউজ করলে কি হয়, আমরা ডায়োড লেজার ইউজ করি, CO2 লেজার ইউজ করি। তবে ডায়োড লেজারটা এখন পেরিডন্টাল ডিজিজের সবচেয়ে বেশি ইউজ করছি, কারণ এটার যে ফাইবারটা থাকে, ডায়োড ফাইবারটা, এটা ভিতরে অনেক ডিপে যাওয়া যায়। তো ডিপ থেকে এটা স্টিমুলেশন দিয়ে আসে, এবং ওই জায়গায় যে ব্যাকটেরিয়া যদি থাকে, 980 ন্যানোমিটারে যখন ইউজ করি, পুরো ব্যাকটেরিয়া গুলো অ্যান্টি ইনফ্লামেটরি, অ্যান্টি ব্যাকটেরিয়াল অ্যাকশন থাকে, তো সব ব্যাকটেরিয়া এগুলো ডিস্ট্রয় হয়ে যায়, কোনো ব্যাকটেরিয়া সাস্টেইন করতে পারে না। তো সেই ক্ষেত্রে, এবং এটা স্টেম সেল রিজেনারেট করে সেই এরিয়াতে, যে স্টেম সেল রিজেনারেট করা মানে কিন্তু বোন নিজে থেকেও আবার গ্রো করবে, এবং যার অল্প প্রয়োজন তাদেরকে শুধু লেজার ইউজ করে কিন্তু এই জিনিসটাকে, বোনটাকে আগের পর্যায়ে নিয়ে যেতে পারছে। যারা 1 মিলিমিটার 2 মিলিমিটার বোন লস হয়েছে বা 3 মিলিমিটার হয়েছে, তো এই পর্যন্ত দেখা যাচ্ছে আমরা বোন গ্রাফটিং না করেও শুধু লেজারের মাধ্যমে, ল্যানআপ লেজার অ্যাসিস্টেড নিউ অ্যাটাচমেন্ট প্রসিডিউর বলি, ল্যাপ লেজার অ্যাসিস্টেড পেরিডন্টাল ট্রিটমেন্ট, তো লাইটের মাধ্যমে এটাকে ট্রিটমেন্ট করে এটাকে হেলদি করে দিতে পারি গাম টিস্যু গুলোকে। এবং ইমপ্ল্যান্টের ক্ষেত্রে যখন আমরা সার্জারি করছি, সেকেন্ড সার্জারিরও প্রয়োজন হয়। তো ফার্স্ট সার্জারিতেও দেখা যায় ইনসিশনটা দিতে গেলে অনেকে বলে না আমি ব্লেড ভয় পাই বা এগুলি করতে হয়, তো আমরা টোটালটাই লেজার দিয়ে করি, যে কারণে পেশেন্টের পেইন হওয়ার কোনো সুযোগ থাকে না। এবং পরবর্তীতে সেকেন্ড সার্জারিতে লাগে, সেকেন্ড সার্জারিতে যখন আমরা ওই কভার স্ক্রুটাকে খুলে হিলিং অ্যাপয়েন্টমেন্ট বসাই, তো সেকেন্ড সার্জারিতেও দেখা যায় যে আমরা লেজার দিয়ে জিনিসটা ওপেন করি। তো সেক্ষেত্রে হয় কি, গামটা খুব প্রিসাইজ ওয়েটে কাটা যায়।
মানে একদম পারফেক্ট ওয়েতে প্রিসাইজলি আমরা ওই জিনিসটাকে করতে পারি। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে গাম কাটছি, কোনো ব্লিডিং এর কোনো প্রশ্নই পড়ে না, কোনো কিছু। আর লেজার তো ব্লিডিং হয় না, মিনিমাল সার্জিক্যাল ব্লিডিং হয়, এটা আসলে খুবই উজিং টাইপের, মানে নাম মাত্র এটা, তাও সব পেশেন্ট টু পেশেন্ট ভ্যারি করে, মূলত হয়ই না আর কি। তো অনেকগুলো সুবিধা আছে লেজারের। অ্যাডভান্স ট্রিটমেন্ট সম্পর্কে আপনি অনেকটা বলেছেন। স্টেম সেল থেরাপি, লেজার থেরাপি নিয়ে বলেছেন। ডেন্টাল ইমপ্ল্যান্ট নিয়ে কিছুটা আলোচনা করেছেন। ইমপ্ল্যান্ট করতে আসলে অনেকেরই প্রশ্ন থাকে যে ইমপ্ল্যান্টে কি আসলে ব্যথা পাওয়া যায়? বা সুস্থ হতে কতদিন সময় লাগে? অ্যা অনেকের ক্ষেত্রে এটা ভ্যারিয়েশন দেখা যায়। তো আপনি যদি একটা স্বচ্ছ ধারণা দিতেন এই বিষয়ে। ইমপ্ল্যান্ট আসলে ইমপ্ল্যান্টে তো আসলে ব্যথা, তো পেশেন্ট এমনি যখন ইমপ্ল্যান্ট করার প্রয়োজন হয়, মানে হয় দাঁত আছে ফেলে দিয়েছে, মানুষের দাঁত ফেলতে গেলে যে আমাদের লোকাল অ্যানেস্থেসিয়া দিতে হয়, সেই অ্যানেস্থেটিকা দেওয়ার মতো যে অ্যানেস্থেসিয়া দিলেই তো আসলে পেইন ওখানে স্টপ হয়ে যায়। তো একটা দাঁত ফেলতেও যে প্রেশারটা নিতে হয়, ইমপ্ল্যান্ট করতে কিন্তু ততটুকু প্রেশারও লাগে না। এবং আমাদের অনেক পেশেন্টই আছে যে আমি এই মুহূর্তে ইমপ্ল্যান্ট করে দিয়েছি, ধরেন বিকালে ইমপ্ল্যান্ট করেছি, সে আবার রাতে যে তার এমন কিছু হয়েছে, এমন কোনো মিটিং করেছে, রাতে মিটিং অ্যাটেন্ড করছে, সারা রাত অফিসে কাজ করছে, সকালে গেছে ঘুমাতে, এরকম পেশেন্টও আছে রেকর্ডে। তো যদি ব্যথা হতো, কিছু হতো, তো তারা এই কাজগুলো করতে পারতো না। কিন্তু ইমপ্ল্যান্ট আসলে খুব ব্যথা হয় না, কারণ ব্যথাটা তো আমরা টোটালি মেডিকেশন থাকে, এবং ওই মুহূর্তে কাজ করার প্রসিডিউরের সময় অ্যানেস্থেসিয়া থাকে। তো যে কারণে পেশেন্ট আসলে কাজ চলাকালীনও কোনো পেইন ফিল করে না, এবং পরবর্তীতেও যে পেইন হবে সেটাও ম্যানেজমেন্টে এত সুন্দরভাবে মেডিকেশনের মাধ্যমে কন্ট্রোল করা হয় যে পেশেন্ট আসলে বুঝিয়ে উঠতে পারে না যে এখানে কোনো পেইনের কিছু আছে। একটা ভীতি কাজ করে, এটা ট্রু। পেশেন্ট এরকম একটা সার্জারি হবে, এটা মাইনর হোক এই হোক, সবাই সার্জারির সময় একটা ভীতি থাকে। তবে সবাই সমান না, যারা এটা জানে যে আমি করেছি, যেমন দেখা গেছে যে আমি এক মুখে ১০টা ১২টা ইমপ্ল্যান্টও করতে হয়েছে। তো তারা যখন ১ম ইমপ্ল্যান্ট করছে যতটা ভয় পাচ্ছে, তো তখন পরের বার দেখা যাচ্ছে বুঝে গেছে যে ইমপ্ল্যান্ট এমন কোনো বড় কিছু না। এটা খুবই সিম্পল একটা সার্জারি, বা সিম্পল না হলেও বক্তব্যের তারা বুঝে নেয়। আলোচনার মাঝে ছোট্ট একটা প্রশ্ন এসে যায়, সেটা হচ্ছে যে ইমপ্ল্যান্ট যে করছেন, অনেকে তো ইমপ্ল্যান্ট করতে পারে না। তো কোন কোন রোগীদের আসলে ইমপ্ল্যান্ট করা যায় না? কেন তারা ইমপ্ল্যান্ট করতে পারে না? এর কারণগুলো কি এবং অ্যাম কিভাবে সেটা প্রতিরোধ করা যায়? ইমপ্ল্যান্ট আমরা সাধারণত সব পেশেন্টকেই বলি করা যায়, ইভেন ডায়াবেটিস থাকলেও করা যায়। তবে আমরা যেটাকে অ্যাভয়েড করি সেটা হচ্ছে আনকন্ট্রোল ডায়াবেটিস। এই মুহূর্তে তার আনকন্ট্রোলড আছে, ওই মুহূর্তে আমি ইমপ্ল্যান্ট করব না। এই মুহূর্তে কোনো একজন ক্যান্সার পেশেন্ট আসছে, তার রেডিওথেরাপি চলছে, কেমোথেরাপি চলছে, তাকে আমি ইমপ্ল্যান্ট করব না। কিন্তু সে যখন স্বাভাবিক অবস্থায় আছে, এরকম কোনো প্রসিডিউরের মধ্যে নেই, এবং একটা সময় সে অতিবাহিত করেছে, তো সেরকম সব পেশেন্টকে আসলে ইমপ্ল্যান্ট করা যায়। ডায়াবেটিক পেশেন্টকেও ইমপ্ল্যান্ট করা যায়। তো মূলত তার গামের কন্ডিশন হেলদি থাকলে, সে যদি ডায়াবেটিক পেশেন্টদেরকে আমরা বলি ৩-৪ মাস পর স্কেলিং মেইনটেইন করতে, তাহলে গাম সবসময় হেলদিই থাকবে। এই গামটা পেরিডন্টাল ডিজিজের দিকেও যাবে না, হেলদি অবস্থায় থাকবে। কারণ ডায়াবেটিক পেশেন্টের একটা বড় কারণ হয় যে জেনারেলাইজড বোন লস। তো জেনারেলাইজড বোন লস মানে একেবারে এই পাশ থেকে এই পাশ পর্যন্ত দেখা যায় যে পুরোটাই বোন লস হচ্ছে, এদিকেও লস হচ্ছে। যে কারণে সে যদি টাইমলি স্কেলিংটা মেইনটেইন করে, মানে তার বোন লস হবে না। এটা একটাই। এবং কোনো ডিজিজ থাকলে সেটাকে যদি আর্লি স্টেজে আমরা প্রিভেনশন করি, যে ডিজিজের দিকে যাওয়ার আগেই এটা জিঞ্জিভাইটিস সামান্য কিছুতেই বন্ধ করে দেওয়া যায়, তো বোন লস সাধারণত হয় না। তো এমনি স্বাভাবিকভাবে একজন মানুষকে আমরা বছরে ২ বার বলি যে স্কেলিং, প্রফেশনাল ক্লিনিং এটা মেইনটেইন করতে। কিন্তু ডায়াবেটিক পেশেন্টদের জন্য এটা বলি যে আসলে বছরে ৪ বার করা আরো ভালো। কিন্তু সাধারণত আমাদের সবাই তো চায় যে ডাক্তারের কাছে কত কম ভিজিট করা যায়, বা কত কম সময় দেয় ভালো রাখা যায়। তো কিন্তু এটা করতে পারলে খুব ভালো, সেই পেশেন্ট ভালো থাকবে। তাদের বোন লস হবে না, ২ দাঁতের মাঝখানে খাবার আটকাবে না, গাম ডিজিজ হবে না, কোনো ব্লিডিং এর হিস্টরি থাকবে না, মুখে ব্যাড ব্রেথ হবে না। তো প্রতিটা জিনিসেই সে ভালো ফিল করবে, কমফোর্ট ফিল করবে। তো ধন্যবাদ ডক্টর রিফাত। আমরা আসলে একেবারে আলোচনার শেষ পর্যায়ে চলে এসেছি। সময় স্বল্পতার কারণে হয়তো আরো বিশদ আলোচনা করা গেল না আজ। ডক্টর নবনীতার কাছে আসি শেষ পর্যায়ে যে অ্যা এই যে রোগীরা যারা দাঁতের সমস্যায় ভুগছেন, তারা এই মাড়িকে বা দাঁতকে সুস্থ রাখতে এবং বাসায় প্রতিনিয়ত পরিচর্যার জন্য কি করবেন? শেষ একটা পরামর্শ যদি দিতেন সবার উদ্দেশ্যে।
প্রথমেই বলবো মাড়ির স্বাস্থ্য নিয়ে আজকে আমরা কথা বলছি, সেই সাথে দাঁত প্রতিস্থাপন নিয়ে কথা বলছি। মাড়ির স্বাস্থ্য আমাদের ভালো রাখতে হবে, যেটা বলেছি আমরা অবশ্যই ব্রাশিংটা মেনটেন করব, এবং ব্রাশটা আমরা কি ধরনের ব্রাশ নেব, অবশ্যই সফট মিডিয়াম বা সফট ব্রিসেল ব্রাশ আমরা ইউজ করব। টুথপেস্টের ক্ষেত্রেও আমরা দেখব কোন টুথপেস্টটা যেটা আমাদের ভালো লাগে সেটা একবেলা রেখে পরের বেলা যেটা রাতে আমরা ইউজ করছি যে পেস্টটা, সেটা যাতে আমরা একটা বেলাটা অন্তত যাতে চেঞ্জ করি, আর 2 মিনিটের বেশি ব্রাশ করব না। নিয়মিত মাউথওয়াশ ইউজ করব, সপ্তাহে 3 দিন 1 চা চামচ ডিরেক্ট ইউজ করতে পারি, কিংবা আমরা সেটার সাথে পানি মিশিয়ে, খাওয়ার পানি মিশিয়ে আমরা কুলকুচি করতে পারি। এবং সবচেয়ে বড় ঘরোয়া যেটা আমি বলবো, প্রতিদিন যদি আমরা লবণ গরম পানিতে কুলকুচি করতে পারি, এটা যদি মেনটেন করতে পারি। এবং আরেকটা কথা আছে, মাড়ির স্বাস্থ্যের জন্য গাম ম্যাসেজটা খুবই জরুরি। মাড়ির ম্যাসেজটা যদি আমরা করি প্রতিদিনই একবার করে, বেশি না, মাত্র 1 মিনিট, আঙুলে একটু পেস্ট নিয়ে আমরা সেই আঙুলটা দিয়ে মাড়িটাকে ম্যাসেজ করব। এই জিনিসটা যদি আমরা প্রতিদিন যে কোনো একবেলা, যখনই আমরা একটু বেশি সময় পাচ্ছি, এই জিনিসটা যদি আমরা মেনটেন করতে পারি, আমাদের মাড়ির স্বাস্থ্য ভালো থাকবে। আর মাড়ি যদি ভালো না থাকে, আমি যতই ভালো দাঁত রাখি না কেন, আমার দাঁত কিন্তু টিকবে না। কারণ মাড়ি ভালো না থাকলে, সেটা আমাদের গামটা নষ্ট থাকলে, সেই গামের ইনফেকশনটা শুধু আমার দাঁতকেই নষ্ট করছে তা না, সেই গাম ইনফেকশনটা ব্লাডের মাধ্যমে কিন্তু আমাদের হার্টে চলে যাবে, হার্টের ইনফেকশনও করতে পারে। ভালভের যাদের ডিজিজ আছে, কিংবা ভালভ যাদের প্রতিস্থাপন করা হয়েছে হার্ট ভালভ, তাদের জন্য কিন্তু এটা খুবই মারাত্মক আকার ধারণ করে। আর ডায়াবেটিক পেশেন্টদের তো প্রথমেই আমরা বলি যে ডায়াবেটিক পেশেন্টদের ওরাল কন্ডিশনটা একটা মিররের মতো কাজ করে। আমরা প্রথমে কোনো পেশেন্ট দেখা গেল সে নিজেও জানে না সে ডায়াবেটিক, সে বসছে, তার আমরা কাজ করছি, তার এমন টুথ মোবিলিটি আছে, কিংবা গামে এমন কোনো সমস্যা দেখছি, বোন লস আছে, তখন কিন্তু আমরা বলি আপনি কি ডায়াবেটিক, উনি হয়তো জানেও না। তো তখন আমরা সাজেস্ট করি আপনি একটু টেস্ট করাবেন, আমার মনে হচ্ছে আপনার ডায়াবেটিস হতে পারে। তো যার কারণে একটার সাথে একটা জড়িত। আর কোনো কারণে যদি টুথ লস হয়ে থাকে, দাঁত হারিয়ে থাকে, কোনো কারণে দাঁত ফেলে দিতে হয়েছে, বা জানে না আগেই ফেলে দিতে হয়েছে, তো সেক্ষেত্রেও প্রতিস্থাপনের অনেক নতুন নতুন পদ্ধতি আছে। তো আমরা এখন আর পিছিয়ে না থেকে প্রতিস্থাপনের নতুন যা যা পদ্ধতি আছে, যেটা আমাদের আজকের আলোচনার মধ্যে এসেছে, ইমপ্ল্যান্ট এসেছে, ব্রিজ এসেছে, যেটাই করি আমাদের খালি জায়গা রাখা যাবে না, দাঁত ফাঁকা রাখা যাবে না। এবং যাদের কোনো দাঁত নেই, তাদের মাড়ির স্বাস্থ্য যদি ভালো থাকে, তাদের মাড়ি ওপরের চোয়াল, নিচের চোয়ালে বোন যদি থাকে, তাদের ক্ষেত্রেও আমরা অল অন 4 বলি। এই অল অন 4 এর মধ্যে আমরা তাদের ইমপ্ল্যান্ট করে পুরো মাড়ির দাঁত প্রতিস্থাপন করা যায়। সুতরাং আসলে দাঁত যদি না থাকে, আমাদের চিবিয়ে খাওয়াটাও কিন্তু সম্ভব হবে না। আর সবসময় একই রকম সফট ডায়েট খেতে খেতে আসলে তো পেশেন্ট তো অসুস্থ হয়ে যাবে। এবং শুধু তাই না, খাওয়া দাওয়ার কথা তো এক ধরনের আছেই। আমরা যদি দাঁত না থাকে, আমাদের কথাও কিন্তু অনেকখানি কমে যায়, আমরা কনফিডেন্টলি কথাও বলতে পারি না, যে আমরা নিজের প্রতি কনফিডেন্স হারিয়ে ফেলছি। তো যার কারণে আমাদের দুটো, মাড়ির স্বাস্থ্য, দাঁতের স্বাস্থ্য, দুটোই আমাদের জরুরি। এবং দাঁত ফাঁকা থাকলে না থাকলে আমাদের অবশ্যই এটার প্রতিস্থাপন জরুরি। ধন্যবাদ ডক্টর নবনীতা, এবং ধন্যবাদ ডক্টর রিফাত, আপনাদের মূল্যবান সময় দেবার জন্য আমাদের সাথে। সুধী দর্শক, আগামী সপ্তাহে একই সময়ে আপনাদের মাঝে আবারও উপস্থিত হব আপনাদের আরেকটি সমস্যা এবং তার লক্ষণ, প্রতিকার এবং সমাধান নিয়ে। এবং আমাদের সাথে অবশ্যই থাকবেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। ততদিন পর্যন্ত সুস্থ থাকুন, সুস্থতার পথে আমরা আছি আপনার পাশে। ধন্যবাদ। শিওরসেল মেডিকেল বাংলাদেশ লিমিটেড। শিওরসেল মেডিকেল 10 বছর ধরে স্বাস্থ্যসেবায় আপনার নির্ভরযোগ্য ঠিকানা। জয়েন্ট পেইনের সার্জারির বিকল্প যুগান্তকারী চিকিৎসা পদ্ধতি স্টেম সেল ও পিআরপি। হাঁটু ব্যথা যেমন অস্টিওআর্থ্রাইটিস, লিগামেন্ট বা মেনিসকাস ইনজুরির কার্যকর সমাধান। হিপ জয়েন্টের এভিএন বা অ্যাভাসকুলার নেক্রোসিস। কাঁধের ব্যথা যেমন ফ্রোজেন শোল্ডার বা রোটেটর কাফ ইনজুরি। কনুয়ের ব্যথা যেমন টেনিস এলবো ও গলফার্স এলবো। গোড়ালি, ঘাড় এবং স্পোর্টস ইনজুরিতে সার্জারির বিকল্প সমাধান স্টেম সেল ও পিআরপি। 10 বছরে সফলভাবে 25,000-এরও বেশি চিকিৎসা সম্পূর্ণ করেছেন ডক্টর AKM মহিউদ্দিন। আমাদের ডার্মাটোলজি বিভাগে রয়েছে ত্বক, চুল,
অ্যান্টি এজিং এবং যৌন সমস্যার উন্নত চিকিৎসা। সর্বাধুনিক প্রযুক্তির পাশাপাশি আছেন অভিজ্ঞ চিকিৎসক ডক্টর মোহাম্মদ মুনতাসির ইসলাম। বিস্তারিত জানতে যোগাযোগ করুন শিওরসাল মেডিকেল, প্লট 2, রোড 21, গুলশান 1, ঢাকা।